নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, একটা কমন লাইন আমরা সবাই ছোট থেকে শুনে এসেছি, আশা করি আমরা সেটা আমাদের স্যার ম্যাডাম সবার মুখ থেকে শুনেছি। তারা বলে থাকে প্রায় সময় যে প্রিপারেশন ইজ দ্য কি অফ সাকসেস। আমরা জানি যে প্রিপারেশন ইজ দ্য কি অফ সাকসেস এবং সেটার সাথে আমরা পরিচিত যে একমাত্র প্রিপারেশন সেই কি যে আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এবং সেই কি হলো যে আমাদেরকে সেই আনফোল্ড যে ডোর আছে আমাদের সামনে সেটাকে খুলতে সাহায্য করবে। তো সেই মোতাবেক আমরা তোমাদের জন্য প্রত্যেক দিন তোমাদের সামনে ক্লাস নিয়ে আসি বিভিন্ন সাবজেক্টের উপরে। তো সেই রকমভাবে আজকে আমাদের ক্লাস 4 ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর, যে ভারতীয় সংবিধানের উপর আমাদের ক্লাস 4। তার আগেও আমরা 3টি ক্লাস করে নিয়েছি ভারতীয় সংবিধানের উপর। তোমরা যদি প্রিভিয়াস 3টি ক্লাস না দেখে থাকো, উপরে দেওয়া আই বটমে ক্লিক করে সেখান থেকে দেখতে পারো। তাছাড়া ফ্রেন্ড, আমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা সবগুলা ক্লাস দেখে নিতে পারো। আমরা বিভিন্ন সাবজেক্টের ক্লাস নিয়েছি, যারা আমাদের সাথে প্রথম থেকে আছো তারা অবশ্যই জানবে আমরা বিভিন্ন সাবজেক্টের ক্লাস করেছি। তোমরা জেনে খুশি হবে যে আমরা আমাদের ক্লাসের প্রত্যেকটা পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো তোমাদের মধ্যে থেকে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখনও জয়েন না হয়ে থাকো, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে প্রত্যেকটা পিডিএফ সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সেখানে আমরা আমাদের ক্লাসের প্রত্যেকটা পিডিএফ আপলোড করে দিয়েছি। তাছাড়া তোমাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে জয়েন করতে পারবে। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের প্রত্যেকটা পিডিএফ দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারো, তার জন্য কোনো কিছু পে করতে হয় না। Friends, if you not subscribe our channel, do subscribe and press the bell icon for regular update and don't forget to like and share. সো ফ্রেন্ড, তোমরা আমাদের ক্লাসকে পছন্দ করছো, তাদেরকে আমরা অনেকটাই আনন্দিত। সো তার সাথে সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই ক্লাসগুলো লাস্ট অবধি দেখবে এবং এন্ড অফ দ্য ক্লাস তোমরা তোমাদের কমেন্ট এবং লাইক করতে ভুলবে না। তোমাদের কমেন্ট এবং লাইক আমাদেরকে মোটিভেট করে এরকম আরও ক্লাস নিয়ে আসতে। তো চলো তাহলে আজকে সেই ক্লাস শুরু করা যাক। দ্য ফার্স্ট কোয়েশ্চন অন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফ্রেমড বাই, যে ভারতের সংবিধান কিসের দ্বারা ফ্রেম করা হয়েছিল, গঠন করা হয়েছিল বা প্রণয়ন করা হয়। যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফ্রেমড বাই, ইয়েস আমরা জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেম করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেম করা হয়। এখানে ব্রিটিশ পার্লামেন্টও হবে না বা ইন্ডিয়ান পার্লামেন্টও হবে না। সো দ্য রাইট আনসার ইজ অপশন বি, যে 1946। যে 1946-এ যে গণপরিষদ গঠন করা হয়েছিল আমরা জানি, আমাদের জানা যে 1946-এ গণপরিষদ গঠন করা হয়েছিল এবং তার সেই মেইন একমাত্র উদ্দেশ্য ছিল যে ভারতীয় সংবিধান রচনা করা। সো ভারতীয় সংবিধান রচনা করার মেইন উদ্দেশ্যে 1946-এ গণপরিষদ গঠন করা হয় এবং হিয়ার দ্য রাইট আনসার ইজ অপশন বি, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফ্রেমড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট কোয়েশ্চন, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ, যে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? যে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, সো দ্য রাইট আনসার ইজ হিয়ার অপশন সি, যে লর্ড ওয়ারেন হেস্টিংস। যে লর্ড ওয়ারেন হেস্টিংস ইজ দ্য গভর্নর জেনারেল, হি ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। উনি বাংলা তথা ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। আর যদি বলা হয় যে এমনটা, যে ফার্স্ট অফিসিয়াল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, হু ইজ দ্য ফার্স্ট অফিসিয়াল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া। সো দ্য রাইট আনসার ইজ দেন, তাহলে সেটা রাইট আনসার হবে উইলিয়াম বেন্টিক। যে উইলিয়াম বেন্টিক হবে সেই ফার্স্ট অফিসিয়াল গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া। যে উইলিয়াম বেন্টিক হবে সেই ফার্স্ট অফিসিয়াল ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং here the right answer is the first governor general of India was Lord Hastings. Next question, who was the chairman of drafting committee? যে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? হু ইজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি? যে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন সি, যে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ইজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, ইয়েস ফ্রেন্ড। এবং হি অলসো দ্য ফার্স্ট ল মিনিস্টার। যে ফার্স্ট ল মিনিস্টার ছিলেন, যদি প্রশ্ন আসে যে হু ইজ দ্য ফার্স্ট ল মিনিস্টার, তখনও হবে ডক্টর বি আর আম্বেদকর, যে ফার্স্ট ল মিনিস্টার।
law minister is the Dr. B.R. Ambedkar. Next question. Question number 4. In which date our national anthem and national song adopted by the Constituent Assembly? যে Constituent Assembly দ্বারা কোন ডেটে যে ন্যাশনাল অ্যান্থম এন্ড ন্যাশনাল সং যে ভারতীয় জাতীয় সঙ্গীত নিচের কোন ডেটে গৃহীত হয়, যে নিচের কোন ডেটে নেওয়া হয়েছিল, যে নিচের কোন ডেটে যে ন্যাশনাল অ্যান্থম এন্ড ন্যাশনাল সং অ্যাডপ্ট করা হয়েছে। সো দ্য রাইট আনসার ইজ হিয়ার অপশন এ, যে 24 জানুয়ারি 1950, যে 24 জানুয়ারি 1950, এবং সেই ডেটে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। সো ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন আমরা জানি যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। সেই ডেটে আমাদের ন্যাশনাল অ্যান্থম এন্ড ন্যাশনাল সং অ্যাডপ্টেড করা হয়েছে বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। পাশাপাশি তখনই ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিল। নেক্সট কোয়েশ্চন। The first law minister of India, the first law minister of India, who is the first law minister of India? তো আমরা কিছুক্ষণ আগে করে নিয়েছি the first law minister of India, and he also the drafting committee chairman. তো আমরা জানি যে উনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যানও ছিলেন, পাশাপাশি ল মিনিস্টার অফ ইন্ডিয়া। যে ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিয়া অপশন সি, যে ডক্টর B.R. Ambedkar. The B.R. Ambedkar is the first law minister of India. Next question. Which part of Indian constitution was taken from Irish constitution? যে ভারতের সংবিধান নিচের কোনটি ভারতীয় সংবিধানের মধ্যে যে আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? সো আইরিশ সংবিধান থেকে, যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিচের কোন পার্টটি নেওয়া হয়েছে? So the right answer is option D, the directive principle of state policies. যে রাজ্য নীতি নির্দেশিকামূলক যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেই পার্টটি নেওয়া হয়েছে যে আইরিশ কনস্টিটিউশন থেকে, আয়ারল্যান্ড কনস্টিটিউশন থেকে, সংবিধান থেকে সেটি নেওয়া হয়েছে। আমাদের জানা যে সংবিধানে পার্ট 4, যে পার্ট 4 এর আর্টিকেল 36, যে 36 থেকে 36 to 51 রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির উল্লেখ করা হয়েছে। তো সেই মোতাবেক যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেই পার্টটি ইন্ডিয়ান কনস্টিটিউশন নেওয়া হয়েছিল আইরিশ কনস্টিটিউশন থেকে। Next question. The fundamental rights are enumerated in which part of Indian Constitution? The fundamental rights are enumerated in which part of the Indian Constitution? যে মৌলিক অধিকারগুলো যে ভারতীয় সংবিধানে কোন অংশে গণনা করা হয়? So here the right answer is part 3. যে পার্ট 3 মধ্যে সেগুলা গণনা করা হয়, যে আর্টিকেল 12 to 35, যে আর্টিকেল 12 থেকে 35 অনুসারে মৌলিক অধিকারগুলির কথা বলা হয়েছে, যে আর্টিকেল 12 থেকে 35 মধ্যে মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে, এবং সেখানে যে মৌলিক অধিকারগুলা, যে ফান্ডামেন্টাল রাইটগুলো গণনা করা হয় পার্ট 3 মধ্যে। নেক্সট কোয়েশ্চন। Which one is not a fundamental rights? যে নিচের কোনটি ফান্ডামেন্টাল রাইটস নয়? যে আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইট আছে টোটাল 6, যে 6 ফান্ডামেন্টাল রাইট। তার মধ্যে নিচের এখানে 6 ফান্ডামেন্টাল রাইটের মধ্যে নিচের কোনটি ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস? যে নিচের কোনটি ফান্ডামেন্টাল রাইটস নয়? ইয়েস, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু property and right against exploitations. So here the right answer is option C, যে রাইট টু প্রপার্টি। যে রাইট টু প্রপার্টি এটা একটা ফান্ডামেন্টাল রাইট নয়।
যে সংবিধানের 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা যে 1978 সংবিধানের 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 অনুসারে রাইট টু প্রপার্টিকে বাদ দেওয়া হয়েছিল মৌলিক অধিকার থেকে। তো তার আগে আমরা জানি যে তার আগে ফান্ডামেন্টাল রাইট ছিল 7, তখন 1978 44th অ্যামেন্ডমেন্ট দ্বারা সেটাকে বাদ দেওয়া হয়। তারপরে থেকে আমাদের ফান্ডামেন্টাল রাইট টোটাল 6, এবং সেখানে রাইট টু প্রপার্টি ইজ এ নট ফান্ডামেন্টাল রাইটস, আর বাকি 3টি আমাদের ফান্ডামেন্টাল রাইটস। তো নেক্সট কোয়েশ্চন, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস উই হ্যাভ, যে আমাদের কয়টি ফান্ডামেন্টাল ডিউটিস আছে। পাশাপাশি আমাদের যেমন রাইট আছে, অবশ্যই আমাদের রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য আছে, যে আমাদের কোনগুলো করা দরকার এবং কি কি আমরা করতে পারবো এবং কি কি আমাদের করতে হবে। তো সেই মোতাবেক আমাদের কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে, যেহেতু আমাদের কনস্টিটিউশন আমাদের রাইট দিয়েছে, পাশাপাশি কিছু ডিউটিও দিয়েছে যেগুলো আমাদেরকে সবাই ফলো করতে হয়। সো হিয়ার যে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস উই হ্যাভ। সো অল টুগেদার আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে এট প্রেজেন্ট 11, যে 11 ফান্ডামেন্টাল ডিউটিস উই হ্যাভ এট প্রেজেন্ট 11 ফান্ডামেন্টাল ডিউটিস এখন আমাদের আছে। তো প্রথম সংবিধানের যে সৌরান সিং কমিটি অনুসারে যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 আমাদের 10টি ফান্ডামেন্টাল ডিউটি ছিল অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে আরও একটি অন্তর্ভুক্ত করা হয়। সো এট প্রেজেন্ট অল টুগেদার উই হ্যাভ 11 ফান্ডামেন্টাল ডিউটিস, যে মৌলিক কর্তব্য, যে আমাদের কাছে এখন 11 ফান্ডামেন্টাল ডিউটিস আছে। এবং পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের 6টি ফান্ডামেন্টাল রাইটস আছে, এবং রাইটসের মধ্যে এখন বর্তমানে যে রাইট টু প্রপার্টি সেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে না। নেক্সট কোয়েশ্চন, সো ফ্রেন্ড, অবশ্যই তোমরা যদি আমাদের ক্লাস পছন্দ করে থাকো, ভালো লাগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের লাইক অবশ্যই করবে, এবং কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া ফ্রেন্ড, তোমরা চাইবে যে ক্লাসগুলো লাইভ দেখার জন্য, সেখানে তোমাদের জন্য লাইভ চ্যাট বক্স খোলা থাকবে, ওপেন থাকবে, তোমরা সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করতে পারো। পাশাপাশি যারা পরে দেখছো অফলাইন, তারা অবশ্যই তখন কমেন্ট বক্সে আনসার করে জানাবে যে কয়টি তোমাদের দ্বারা হলো। সো কোয়েশ্চন নাম্বার 10, ইন্ডিয়া হ্যাজ বিন ডেসক্রাইবড বাই দ্য কনস্টিটিউশন এজ, যে সংবিধান দ্বারা, যে কনস্টিটিউশন দ্বারা ভারতকে বর্ণনা করা হয়েছে কিভাবে, যে ইন্ডিয়া হ্যাজ বিন ডেসক্রাইবড বাই দ্য কনস্টিটিউশন এজ। সো দ্য রাইট আনসার ইজ অপশন সি, যে ইউনিয়ন অফ স্টেট, যে ভারত কতগুলো রাজ্যের দ্বারা গঠিত। যে আমরা জানি যে ইউনিয়ন অফ স্টেট, অনেকগুলো রাজ্যের দ্বারা ভারত গঠিত, যে অনেকগুলো ইউনিয়ন অফ স্টেটস, দ্য ইন্ডিয়া হ্যাজ বিন ডেসক্রাইবড বাই দ্য কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের মধ্যে এইভাবে ডেসক্রাইব করা হয়েছে যে ইউনিয়ন অফ স্টেটস। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাভ অ্যান আনরিটেন কনস্টিটিউশন, যে নিচের কোন কান্ট্রিতে যে আনরিটেন, যে অলিখিত সংবিধান রয়েছে, নিচের কোন কান্ট্রিতে অলিখিত সংবিধান রয়েছে। যে আনরিটেন কনস্টিটিউশন মিন্স আমরা জানি যে ভারতের সংবিধান অনেক বড় লিখিত সংবিধান। তো এখানে বলা হয়েছে নিচের কোন কান্ট্রিতে যে কোনো লিখিত সংবিধান নেই, আনরিটেন কনস্টিটিউশন। সো দ্য রাইট আনসার ইজ ইউকে, যে ইউকে ইজ দ্য রাইট আনসার। যে ইউকের মধ্যে যে আনরিটেন কনস্টিটিউশন রয়েছে, দ্যাট মিন্স ইউনাইটেড কিংডম, যে ইউনাইটেড কিংডম। সেখানে আনরিটেন কনস্টিটিউশন রয়েছে। নেক্সট কোয়েশ্চন,
হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশন ইন ইন্ডিয়ান প্রিয়াম্বল, যে প্রিয়াম্বলের মধ্যে নিচের কোনটি মেনশন করা নেই, যে প্রিয়াম্বলের মধ্যে নিচের কোনটি মেনশন করা নেই, নিচের কোন ওয়ার্ডটি আছে যে প্রিয়াম্বলের মধ্যে মেনশন করা নেই বর্তমানে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, যে পার্লামেন্ট। The word parliament is not mentioned in Indian preamble, যে ইন্ডিয়ান প্রিয়াম্বলের মধ্যে পার্লামেন্ট ওয়ার্ডটি মেনশন করা নেই। Question number 13. The word socialist was added to the preamble by the, যে ওয়ার্ড সোশ্যালিস্ট, যে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক ওয়ার্ডটি অ্যাডপ্ট করা হয়েছে টু দ্য প্রিয়াম্বল বাই দ্য হুইচ অ্যামেন্ডমেন্ট, নিচের কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা সেগুলা অ্যাডপ্ট করা হয়েছে। দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট, তার আগে সেই ওয়ার্ড সোশ্যালিস্ট ছিল না প্রিয়াম্বলের মধ্যে। সো হিয়ার দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে 42nd অ্যামেন্ডমেন্টের দ্বারা দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক ওয়ার্ডটা অ্যাডপ্ট করা হয়েছে প্রিয়াম্বলের মধ্যে 1942nd অ্যামেন্ডমেন্ট 1976 সেটি অ্যাডপ্ট করা হয়। নেক্সট কোয়েশ্চন, হুইচ ওয়ান ইজ কারেক্ট স্টেটমেন্ট, নিচের কোনটি একটি কারেক্ট স্টেটমেন্ট, যে সঠিক বক্তব্য, সঠিক লাইন নিচের কোনটি হবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ, তো তোমরা অবশ্যই দেখে নেবে যে সবগুলা অপশন বিফোর গিভেন দ্য রাইট অ্যান্সার। সো দ্য হিয়ার দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, যে আমরা জানি দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ নট হেরিডিটারি, যে আমরা জানি যে ভারতের রাষ্ট্রপতির পদ কখনো বংশগত নয় বা হেরিডিটারি, যে ভারতের রাষ্ট্রপতির পদ কখনো বংশগত নয়, সেটা জানি যে আমরা ইলেক্টেড হয়, যে ভারতের রাষ্ট্রপতি সবসময় যে ইলেক্টেড হয়ে থাকেন, যে কখনো হয় না যে বংশ পরম্পরায় যে রাষ্ট্রপতি হয়। Next question. The word socialist in the preamble imply which principle? The word socialist আমরা পড়েছি যে ওয়ার্ড সোশ্যালিস্ট amended করা হয়েছে 1976 42nd amendment দ্বারা। সো এখানে বলা হয়েছে the word socialist সমাজতন্ত্র শব্দটি নিচের কোন নীতিকে বোঝায়, নিচের কোন নীতিকে বোঝানো হয় the word socialist দ্বারা। So here the right answer is social equality and economic equality. Social equality and economic equality दोनों की বোঝানো হয়, যে both A and B is the right answer, যে social equality and economic equality দ্বারা socialist শব্দটিকে বোঝানো হয়। Next question, how to an Indian citizen can lose his or her citizenship, যে একজন ভারতীয় নাগরিক কিভাবে তার নাগরিকত্ব হারাতে পারেন, যে ইন্ডিয়ান সিটিজেনশিপ কিভাবে সে হারাতে পারেন। সো হিয়ার দ্য রাইট অ্যান্সার ইজ, সো আমরা জানি যে রিনাউন্সিয়েশন, টার্মিনেশনস, ডেপ্রিভেশনস, তো তিনভাবেই সরকার যে কোনো ইন্ডিয়ান নাগরিক তার সিটিজেনশিপ হারাতে পারে। রিনাউন্সিয়েশনস মিনস, হিয়ার দ্য ওয়ার্ড মিনিং অফ রিনাউন্সিয়েশন ইজ দ্য নিজে থেকে পরিত্যাগ, এবং টার্মিনেশনস মিনস কোনো নাগরিক অন্য কোনো দেশে নাগরিকত্ব গ্রহণ করলে আইন অনুযায়ী নাগরিকত্ব বাতিল হয়, যে কোনো নাগরিক যদি সে নাগরিকত্ব অন্য দেশে নিয়ে থাকে অলরেডি, তাহলে সেই ইন্ডিয়ার মধ্যে তার নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাতিল হবে। এবং ডিপ্রিভেশন, সরকার নিজে থেকে কোনো নাগরিককে নাগরিকত্ব থেকে বাতিল করতে পারে। সো এখানে অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার, যে উপরে সবগুলাই সঠিক হবে, যে ইন্ডিয়ান সিটিজেন ক্যান লুজ হিজ অর হার সিটিজেনশিপ বাই all of the 3 point. Next question, what is the full form of NRC? যে NRC এর full form কি? What is the full form of NRC? So here the right answer is NRC খুব কারেন্ট ইস্যু, আমরা সবাই সেটা সম্বন্ধে অনেকটাই শুনেছি। So the right answer is NRC. Option C, যে ন্যাশনাল
Register of Citizen. The National Register of Citizen is the full form of NRC. Next question. Right to Education Act to Free and Compulsory Education Act Act on Indian Parliament. যে কখন যে কোন ডেটে রাইট টু এডুকেশন এবং ফ্রি অ্যান্ড কম্পালসারি রাইট টু এডুকেশন অ্যাক্ট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট করা হয়েছে, যে শিক্ষার আইন প্রণীত করা হয় যে কোন তারিখে, নিচের কোন তারিখে সেগুলা প্রণীত করা হয় যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, যে 4th আগস্ট 2009, যে 4th আগস্ট 2009 সেই অ্যাক্ট পাস করা হয় এবং তার মোতাবেক যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন সবাইকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হবে সেই আইনের মাধ্যমে, যে রাইট টু এডুকেশন অ্যাক্টের মাধ্যমে সবাইকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হবে। তো সে অ্যাক্ট লাগু হয়েছিল, যে সে অ্যাক্ট করা হয়েছিল 4th আগস্ট 2009। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ? নিচের কোনটি কারেক্টলি ম্যাচ হয় না? সো হিয়ার দ্য রাইট অ্যান্সার, যে অপশন সি, যে রাইট টু প্রোটেক্ট অফ লাইফ আর্টিকেল 20, যে রাইট টু প্রোটেক্ট অফ লাইফ। সো হিয়ার দ্য রাইট টু প্রোটেক্ট অফ লাইফ যে আর্টিকেল 20 সেটা ইট ইজ নট ম্যাচ অ্যাকচুয়ালি। সো রাইট টু প্রোটেক্ট অফ লাইফ আর্টিকেল 21, যা আর্টিকেল 21 হবে। সো রাইট টু প্রোটেক্ট অফ লাইফ আর্টিকেল 21 হবে। তো সেই মোতাবেক দ্য প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশনস আর্টিকেল 15 and right to association article 19 and right to constitutional remedies article 32, সেই মোতাবেক right to protect of life article 21 not 20। next question, which one is legal right? the নিচের কোনটি legal right বলতে পারো যে কোনটি আইনি অধিকার? তো নিচের কোনটি আইনি অধিকার হবে? so the right answer is অপশন এ, যে রাইট টু প্রপার্টি, যে সম্পত্তির অধিকার একটি আইনি অধিকার, যে সম্পত্তির অধিকার একটি কি হবে? আইনি অধিকার। এবং নিচের তিনটি অপশন তা আমরা কিছুক্ষণ আগে পড়েছি, যে নিচের যে আমরা ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফান্ডামেন্টাল ডিউটি সম্বন্ধে পড়েছি, যে নিচের কোনটি, তো আমরা নিচের তিনটি অপশন সম্বন্ধে সবার জানা আশা করি। যে নিচের তিনটি অপশনই হবে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, the right to equality, right to freedom and religion, right to freedom। তো সেই তিনটি হবে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এবং যে উপরের প্রথমটা, যে ফার্স্ট ওয়ান ইজ রাইট টু প্রপার্টি ইজ দ্য লিগ্যাল রাইট, যে লিগ্যাল রাইট যে আইনি অধিকার একটি। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের সাথে আমরা 20টি কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাশন করলাম, যেগুলো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং আপকামিং যে এক্সামগুলো হতে চলেছে সেসবগুলোর মধ্যে থেকেও আমরা জানি যে আমরা গ্রুপ ডি এবং এলডিসির মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে অনেকটা কোয়েশ্চেন পেয়ে থাকবো এবং সিলেবাসও মেনশন করা আছে। তো সেই মোতাবেক তোমাদের সামনে আমরা এইভাবে ক্লাস নিয়ে আসলাম। তো ফ্রেন্ড, আশা করি তোমরা পাশাপাশি জানো যে আমরা আমাদের ক্লাসে পিডিএফ শেয়ার করে থাকি তোমাদের সাথে। তো তোমাদের মধ্যে থেকে এখনও যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন না হয়ে থাকে, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিতে পারো। আমরা আমাদের ক্লাসে প্রত্যেকটা পিডিএফ সেখানে আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া তোমাদের কোনো কমেন্ট এবং সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো, আমাদের কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা থাকবে। তো তার সাথে তোমরা সবাই নিজেদের খেয়াল রাখবে, বড়দের রেসপেক্ট করবে, ছোটদের ভালোবাসবে, পাশাপাশি তোমরা তোমাদের ব্যক্তিত্বের এইভাবে বিকাশ করবে যেন মহিলা তারা সেফ ফিল করে। থ্যাংক ইউ অল।